হুম। তো কি বললাম যে হিমালয়ান নদী সিস্টেমের ৩টা নদী রয়েছে। আ আচ্ছা দাঁড়াও একটু। একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে গঙ্গা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো সিন্ধু আর গঙ্গা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। সিন্ধু আর ব্রহ্মপুত্র, সরি, ব্রহ্মপুত্র। আজকে পড়বো আমরা গঙ্গা। গঙ্গা এবং গঙ্গার মেজর ট্রিবিউটারি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও পড়বো একটু করে। তো গঙ্গার উৎপত্তি যদি আমরা দেখি, তো এটা কিন্তু পঞ্চপ্রয়াগ বলা হয়, ঠিক আছে? আগে বলা হতো গঙ্গার উৎপত্তি গোমুখ গুহা থেকে, কিন্তু এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে। গঙ্গার উৎপত্তি এখন শুধু গোমুখ গুহা ধরে না, বরং পঞ্চপ্রয়াগ ধরে। তো প্রয়াগ শব্দের অর্থ হচ্ছে কিন্তু মিলনস্থল, বা যেখানে দুটা নদী মিল হয়, কনফ্লুয়েন্স হয় আর কি, সেই জায়গাটাকে প্রয়াগ বলা হয়। তো এরকম টোটাল 5টা প্রয়াগ রয়েছে: বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ আর দেব প্রয়াগ। এই 5টা মিলে, মানে এই 5টা প্রয়াগে অনেকগুলো নদী একত্রিত হয়ে লাস্টে কিন্তু দেব প্রয়াগে এসে আমাদের গঙ্গা নদীটা তৈরি হয়, অর্থাৎ গঙ্গা নদীর নামকরণ হয়। তো এগুলো একবার এখানে দেখে নিই ভালো করে। তো সবার আগে এদিক থেকে, অর্থাৎ এখান থেকে একটা নদী উৎপন্ন হয় হিমালয় থেকে, যেটা হচ্ছে শতপন্থ গ্লেসিয়ার থেকে, যার নাম হচ্ছে অলকানন্দা রিভার। অলকানন্দা রিভার লেখাও আছে এখানে। এবার এদিক থেকে বা তার অন্য আরেকটা দিক থেকে ধৌলিগঙ্গা নামে আরেকটা রিভার উৎপন্ন হয়। তো এই ধৌলিগঙ্গা আর অলকানন্দা এক জায়গায় মিলন হয়, যে জায়গায় মিলন হয় তার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কোন দুটা নদীর মিলনস্থল, এই বিষ্ণু প্রয়াগে কোন দুটা নদীর মিলন হয়েছে, এরকম করে। তো অলকানন্দা আর ধৌলিগঙ্গা মিলিত হলো বিষ্ণু প্রয়াগের ক্ষেত্রে। এবার যেহেতু অলকানন্দা রিভারটা বড়, সেহেতু নামকরণটা অলকানন্দারই থাকলো। যখন দুটা নদী কোথাও মিলিত হয়, তখন যে নদীটা বড় হয় সেই নদীর নামকরণটা কিন্তু নেক্সট ডে থেকে যায়। আর দুটা নদী যখন সমান হয়ে যায় তখন নতুন একটা নাম হয়। তো যাই হোক, তো অলকানন্দা আর ধৌলিগঙ্গা পরস্পর মিলিত হলো বিষ্ণু প্রয়াগে। তারপরে নদীটা অলকানন্দার নামেই চলছে। আবার এদিক থেকে একটা নদী এসে মিলিত হলো, যার নাম হচ্ছে নন্দাকিনী রিভার। তো নন্দাকিনী আর অলকানন্দা আবার মিলন হলো আর একটা জায়গায়, যার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। ঠিক আছে? এবার আবার সেই অলকানন্দা নামেই সামনের দিকে এগোতে লাগলো নদীটা। এদিক থেকে আরেকটা নদী এসে মিলিত হলো, যার নাম হচ্ছে পিন্ডার রিভার, বা পিন্ডার কিনি বলা হয় অনেক সময়। তো পিন্ডার রিভার আর অলকানন্দা যে জায়গায় মিলিত হলো সেই জায়গাটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। তো এরকম বিষ্ণু প্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, 3টা প্রয়াগ হলো। তারপর নদীটা গেল, এবার অন্য দিক থেকে আরেকটা বড় নদী এসে মিলিত হলো, যে নদীটার নাম হচ্ছে মন্দাকিনী। ওটা ছিল নন্দাকিনী, এটার নাম হলো মন্দাকিনী। এই মন্দাকিনী নদীটা যেখানে অলকানন্দার সঙ্গে মিলিত হলো তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। তারপর আবার অলকানন্দা নামেই চলতে থাকলো, এবং এদিক থেকে এবার একটা নদী এসে মিলিত হলো, যার নাম হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী নদীটাই কিন্তু গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। আমরা আগে ছোটবেলায় আমরা যখন পড়তাম তখন কিন্তু এই গোমুখ গুহা থাকতো, কিন্তু এখন স্কুলের বইগুলোতেও কিন্তু এই পঞ্চপ্রয়াগই থাকে। তো এই ভাগীরথী নদীটা আসলো, আর এদিক থেকে হচ্ছে আমাদের অলকানন্দা রিভার যে জায়গায় মিলিত হলো সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের পর থেকেই নদীটার কিন্তু নতুন নাম হলো, যার নাম হচ্ছে গঙ্গা রিভার বা গঙ্গা নদী। ঠিক আছে? তো শুধুমাত্র দেবপ্রয়াগ, এই সরি, গোমুখ গুহা কিন্তু বললে হবে না। গোমুখ গুহা থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। যদি গঙ্গা নদীর উৎপত্তি হয় তাহলে কিন্তু পঞ্চপ্রয়াগ এখনকার দিনে বলতে হয়। তো কি কি দেখলাম, যে অলকানন্দা ধৌলিগঙ্গা মিলিত হলো বিষ্ণু প্রয়াগে, অন্যদিকে বিষ্ণু গঙ্গা, এই সরি, অলকানন্দা আর নন্দাকিনী মিলিত হলো নন্দপ্রয়াগে, তারপর অলকানন্দা আর পিন্ডারকিনী মিলিত হলো কর্ণপ্রয়াগে, তারপরে আছে রুদ্রপ্রয়াগ, এবং লাস্ট হচ্ছে দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগে এসেই একটা নতুন নদীর নামকরণ হলো, যেটার নাম হচ্ছে কিন্তু গঙ্গা রিভার। এই গঙ্গা রিভারটাই কিন্তু পরবর্তীকালে মানে আজকে আমরা গঙ্গা রিভার সম্পর্কে পূর্ব ডিটেলসে। তো মনে থাকলো এটা যে গঙ্গা রিভার অ্যাকচুয়ালি কটা নদী, কয়েকটা প্রয়াগের মিলিত ফল আর কি। তো অলকানন্দা আর ধৌলিগঙ্গা মিলিত হয়েছে বিষ্ণু প্রয়াগে, আর অলকানন্দা নন্দাকিনী মিলিত হয়েছে নন্দপ্রয়াগে, কর্ণপ্রয়াগে অলকানন্দা প্লাস পিন্ডারকিনী, অলকানন্দা প্লাস মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগে, আর লাস্টে দেবপ্রয়াগে অলকানন্দা আর ভাগীরথী মিলন হয়েছে। অলকানন্দার উৎপত্তিটা অনেক সময় জিজ্ঞেস করে, তো এটা হচ্ছে শতপন্থ গ্লেসিয়ার, উত্তরাখণ্ডে এগুলো সব। আর ভাগীরথীর নদীটার উৎপত্তি হচ্ছে গোমুখ গুহা থেকে। ঠিক আছে? এই দুটাই জিজ্ঞেস করে, বাকিগুলো সেরকম জিজ্ঞেস করে না কিন্তু। ঠিক আছে? এবার হচ্ছে মাউথ কোথায়, মাউথ কথার অর্থ হচ্ছে কোথায় গিয়ে পড়েছে। তো গঙ্গা নদীটা কিন্তু এরকম করে প্রবাহিত হয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ হয়ে লাস্টে কিন্তু বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পড়েছে। এখানে নাই এরকম, ঠিক আছে? বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। এবং যেখানে পতিত হয়েছে সেখানে একটা বদ্বীপ তৈরি করেছে, যেটা সুন্দরবন বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নামে পরিচিত, যেটা কিন্তু গোটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ। সেটা সম্পর্কেও পড়বো। টোটাল বেসিন এরিয়া দেওয়া আছে, এগুলো ওরকম আসে না। 26.3% কভার করে আছে কিন্তু এই
যে নদী অববাহিকা সেটা। ঠিক আছে? গোটা ইন্ডিয়াতে 100% যদি আমরা নদী অববাহিকা ধরি তার 26.3% গঙ্গা নদী অববাহিকাই দখল করে আছে। এই নদীটা কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত এরিয়ায় তার বেসিন এরিয়াটা প্রবাহিত। ঠিক আছে? দেখতে গেলে যে কিছু, কিছু জায়গায় যেমন ছত্তিশগড়ের দিকে কিন্তু নদীটা যায়নি। কিন্তু সেখান থেকে হয়তো কিছু নদী, উপনদী এসে এখানে মিলিত হয়েছে। সেই কারণে কিন্তু বেসিন এরিয়ার মধ্যে তাকেও ধরা হয়। তবে সবথেকে বেশি উত্তরপ্রদেশে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? টোটাল লেন্থ যদি আমরা দেখি তাহলে 2525 কিলোমিটার। যার মধ্যে শুধু ভারতে রয়েছে 2071 কিলোমিটার, যেটা অনেকটাই বেশি। সবথেকে দীর্ঘতম নদী এটা। এবং ভারতের মধ্যে রাজ্যগুলো যদি ধরি তাহলে উত্তরাখণ্ডে রয়েছে 110 কিলোমিটার, ইউপিতে রয়েছে 1450 কিলোমিটার, ইউপিতেই সবথেকে বেশি রয়েছে। বিহারে 450 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে কিন্তু 520 কিলোমিটার এর বিস্তার। এভাবে টোটাল 2071 কিলোমিটার কিন্তু দৈর্ঘ্য ভারতের মধ্যে, আর বাকি অংশটা বাংলাদেশের মধ্যে। ঠিক আছে? তো দেখলাম যে এটা উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এগুলো রাজ্য, পাশাপাশি আরও কিছু কিছু রাজ্য আছে যেখান থেকে এর উপনদীগুলোও এসেছে। ধীরে ধীরে পড়বো এটা, সেম আমি এখানে দেখিয়েছি। এবার যদি আমরা এর স্টেজ দেখি, প্রতিটা নদীর কিন্তু তিনটা স্টেজ থাকে, যেমন একটা হচ্ছে ইউথ বা যৌবন পর্যায়, ম্যাচিউর বা পরিণত পর্যায়, আর ওল্ড বা বার্ধক্য পর্যায়। ঠিক আছে? তো বাকি নদীগুলোর তো আমরা পড়িনি, কারণ বাকি নদীগুলোর কোশ্চিন আসে না। কিন্তু গঙ্গা নদীর অনেক সময় জিজ্ঞেস করে যে গঙ্গা নদীর যৌবন পর্যায়টা কোথা থেকে কত দূর। তো গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত বা উৎস অঞ্চল থেকে শুরু করে একদম হরিদ্বার পর্যন্ত কিন্তু এই বিস্তারটাকে বলা হয় ইউথ স্টেজ। আর হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত, যেটা 1600 কিলোমিটার দীর্ঘ, এটাই সব থেকে দীর্ঘ, কিন্তু ম্যাচিউর স্টেজে এই নদীটা সব থেকে বেশি দীর্ঘ, সেটা কিন্তু রয়েছে। আর ওল্ড স্টেজ হচ্ছে একদম রাজমহল থেকে শুরু করে বে অফ বেঙ্গল, যেখানে নদীটা গিয়ে পড়েছে, সমুদ্রে পড়েছে আর কি, বদ্বীপ সৃষ্টির মাধ্যমে। ইউথ স্টেজে প্রতিটা নদীর মতো এর কাজ হচ্ছে ক্ষয় করা, এখানে বহন করা, আর এখানে কিন্তু ডিপোজিশন করা, ঠিক আছে, বা সঞ্চয় করা। তো এই নদীটা এখান থেকে এরকম জায়গা, এদিক থেকে আর এদিক থেকে এরকম জায়গা থেকে তৈরি হওয়ার পর এরকম প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, এই ডায়াগ্রামটাই তখন খুঁজছিলাম, এটা পরে ছিল। তো আপার কোর্স, মিডিল কোর্স, লোয়ার কোর্স বোঝানোর জন্য আপার কোর্সে মেইনলি ইরোশন করে, আর মিডিল কোর্সে মেইন যেটা কাজ সেটা হচ্ছে বহন করা, ট্রান্সপোর্টেশন করা, আর লাস্ট পর্যায়ে এসে কিন্তু জমা করে, কারণ লাস্ট পর্যায়ে এসে নদীর এরকম শক্তি থাকে না। এবার এই নদীর বুকে কিন্তু বেশ কয়েকটা বিখ্যাত বিখ্যাত সিটি গড়ে উঠেছে বা শহর গড়ে উঠেছে, যেমন বারাণসী, কানপুর, ঋষিকেশ, হরিদ্বার, বক্সার, পাটনা, পাটনাটা খুব ইম্পর্টেন্ট, ভাগলপুর, কলকাতাটাও ইম্পর্টেন্ট, হলদিয়াটা ইম্পর্টেন্ট, কাকদ্বীপটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? কয়েকটা ডায়াগ্রামও দিয়েছি আমি, মানে ছবি আর পিকচার দিয়েছি আর কি। এটা সম্ভবত হরিদ্বারের, এটা হচ্ছে ঋষিকেশের, আর এটা হচ্ছে বারাণসী। এবার এখানে যদি আমরা ম্যাপে দেখি তাহলে এই যে দেবপ্রয়াগ থেকে উৎপন্নের পর প্রথমে ঋষিকেশ রয়েছে, হরিদ্বার রয়েছে, এগুলা নিশ্চয়ই উত্তরাখণ্ডে। তারপরে রয়েছে কানপুর, তারপরে এলাহাবাদ, এলাহাবাদকে বর্তমানে প্রয়াগরাজ বলা হয়। ঠিক আছে? প্রয়াগরাজ, যেখানে যমুনা নদী এসে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। বারাণসী আছে, পাটনা আছে, লাস্টে কলকাতা শহরটাও আমাদের কিন্তু এই গঙ্গার তীরেই গড়ে উঠেছে, যদিও সেখানে এই গঙ্গা নদীটার অন্য নাম, হুগলি নাম আর কি। এবার এর উপর কতগুলো উপনদীগুলো আমরা পরে পড়ছি, হ্যাঁ, আগে কিছু ছোট ছোট কনসেপ্ট পড়ে নিই। এর উপর বেশ কয়েকটা ড্যাম রয়েছে, ড্যাম বা বাঁধ রয়েছে। বাঁধ নিয়ে আমি একটা কিন্তু আলাদা ক্লাস নিব। ঠিক আছে? তো এখন জাস্ট যেগুলো খুব বিখ্যাত, পড়ার সময় একটু বলে দিই যাতে মনে থাকে, কিন্তু সবগুলো সম্পর্কে ডিটেইলসে পরে আবার পড়বো ভালো করে। তো তেহেরি ড্যাম একটা রয়েছে, এটা কিন্তু ভাগীরথী নদীর উপর। তো ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে তারপরেই কিন্তু গঙ্গা হয়েছে। তো গঙ্গা নদীর এই যে ভাগীরথী, ভাগীরথীর উপর দুটো বিখ্যাত ড্যাম রয়েছে, একটা নাম হচ্ছে তেহেরি ড্যাম, আর একটা হচ্ছে কোটেশ্বর ড্যাম। তেহরি আর কোটেশ্বর। তো এটা যদি ভাগীরথী অপশন থাকে তাহলে ভাগীরথী অ্যান্সার হবে, আর ভাগীরথী অপশনে না থাকলে অবশ্যই এটা গঙ্গা হবে, কারণ গঙ্গায় নদীরই তো এটা উপনদী, বা গঙ্গা নদীর আগের নাম এটা, এরকম বলা যায়। নেরোরা ব্যারেজ রয়েছে, যেটা ইউপিতে রয়েছে। ঠিক আছে? ফারাক্কা ব্যারেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই চারটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য এগুলোই আমি দিয়েছি। বাকি আরও যেগুলো রয়েছে সেগুলো পরে যখন পড়াবো তখন কভার হয়ে যাবে। আমরা যদি ম্যাপের মধ্যে দেখি তাহলে দেখবো যে তেহরি ড্যামটা মোটামুটি এই উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে? কোটেশ্বর ড্যামটাও সম্ভবত কি উত্তরাখণ্ডেই মনে রয়েছে, ম্যাপটার মধ্যে যায় নাকি। এই দুটা ড্যামই উত্তরাখণ্ডে সম্ভবত। তেহরিটা তো রয়েছেই, এটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। আর ন্যারোরা যেটা যেটা বললাম আমি, ইউপিতে রয়েছে।
আর ফারাক্কা ব্যারেজ, যেটা থেকে কোশ্চিন খুব আসে, একটা কোশ্চিন। তো ফারাক্কা ব্যারেজটা এই বাঁধ কিন্তু মেইনলি এটা আমাদের মালদা আর মুর্শিদাবাদ জেলার মাঝে রয়েছে। এদিকটা মালদা আর এদিকটা কিন্তু মুর্শিদাবাদ। ঠিক আছে, 1975-এর দিকে সম্ভবত এই ব্রিজটা তৈরি হয়েছিল। তো বাকি যে ড্যামগুলো তৈরি করা হয়েছে না, ওগুলোতে মেইনলি ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কা ব্যারেজটা কিন্তু ওরকম নয়। ফারাক্কা ব্যারেজের মেইন টার্গেট কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করা নয়। ফারাক্কা ব্যারেজের মেইন টার্গেট হচ্ছে এই যে হুগলি নদী আছে, এই হুগলি নদীতে জলের সরবরাহটাকে কিন্তু বজায় রাখা। কারণ বেশিরভাগ জল কিন্তু এরকম পদ্মা হয়ে বাংলাদেশে চলে যাচ্ছিল। ফলে হুগলি নদীর মধ্যে জলের পরিমাণ অনেকটা কমে যাচ্ছিল। আর হুগলি নদীর মধ্যেই রয়েছে ভারতের ওয়াটারওয়ে 1, অর্থাৎ জল মানে অনেক জাহাজ এই হুগলি নদী হয়ে চলাচল করে কিন্তু কলকাতা পোর্ট পর্যন্ত। তো সেই জন্য এই কলকাতা পোর্টের যাতে রাস্তাটা বন্ধ না হয়ে যায়, সেই জন্যই কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল। এই কোশ্চেনটা খুব পরীক্ষায় আসে, এই জন্য এই কোশ্চেনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কি কোশ্চেনটা? যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? তো ফারাক্কা ব্যারেজ নির্মাণের সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা ছিল, সেটা কিন্তু হচ্ছে নিম্ন গঙ্গায় জলের প্রবাহ বৃদ্ধি করা। এখানে লেখাও আছে যে হুগলি নদীর পলীয় অপসারণ হয় এবং কলকাতা বন্দরের নাব্যতা বজায় থাকে। এক কথায় সিম্পলি কলকাতা বন্দরটা যাতে পথটা যাতে ঠিকঠাক থাকে, সেই কারণেই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। এর মেইন উদ্দেশ্য কিন্তু বিদ্যুৎ উৎপাদন বা জল সংরক্ষণের জন্য নয়। ঠিক আছে, যদি আমরা ফারাক্কা ব্যারেজটা দেখি, তাহলে ফারাক্কা ব্যারেজের এই সাইডটা, এই উপরের সাইডটা, এটা এটা কিন্তু মালদা। যারা ফারাক্কা ব্যারেজে গেছে তারা জানে। ঠিক আছে, আমার ডিজার্টেশন এটার উপরই ছিল, আমি প্রচুর গেছি ফারাক্কা ব্যারেজে। তো এইদিকে মুর্শিদাবাদ সাইডে এই সমস্ত জায়গায় কিন্তু একটা নতুন এরকম করে বাঁধ করেছে, যেটাকে বলা হয় ফেডার ক্যানেল। বড় একটা বাঁধ থেকে যখন ছোট বাঁধ করা হয়, ওটাকে ফেডার ক্যানেল বলা হয়। তো এই যে জলটা এখানে আটকালো, এই জলটা এখানে আটকে গেল, এই জলটাকে কিন্তু এদিকে বাইপাস করে পরে এদিকে হুগলি নদীর সঙ্গে মিলানো হয়। ঠিক আছে, যাতে বেশিরভাগ জল পদ্মায় না গিয়ে হুগলি নদীতে বেশিরভাগ জল যায়, এটাই কিন্তু মেইন টার্গেট ছিল। তবে এই ক্ষেত্রে বাংলাদেশেরও কিছু লাভ ছিল, কারণ বাংলাদেশে এই জল যাওয়ার ফলে প্রচুর বন্যা হতো, অকাল বন্যা, অসময়ে বন্যা হয়ে যেত যখন তখন। এখন কিন্তু সেটা হয় না আর। যদিও এখন বাংলাদেশের লোকেরা অন্য যুক্তি দেয়, কিন্তু মেইন যুক্তি কিন্তু এটাই, যে ওদেরকে বন্যার হাত থেকে রক্ষা করা আর আমাদের হুগলি নদীতে জলের মানে ইয়েটা ফ্লোটা বজায় রাখা। এটা হচ্ছে তেহেরি ড্যাম। ঠিক আছে, যেটা কিন্তু ভাগীরথী নদীর উপর রয়েছে। আরেকটা রয়েছে কোটেশ্বর ড্যাম। এই কোটেশ্বর ড্যামটা এমন জায়গায় তৈরি করা যেখানে এই নদীটার আর কি প্রস্থটা খুব ছোট, মানে সংকীর্ণ প্রস্থ, বেশি প্রসারিত নয় নদীটা। ঠিক আছে, তো কোটেশ্বর ড্যামটাও কিন্তু ভাগীরথী নদীর উপরেই রয়েছে। জাস্ট এটুকু এখন আপাতত মনে রাখলেই হবে, পরে এগুলো আমি ডিটেলসে পড়াবো আবার। এবার আছে নদীর উপনদীগুলো। তো নদীর দুই প্রকারের উপনদী হয়, একটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, একটা রাইট ব্যাঙ্ক, আমরা প্রত্যেকে জানি। তো লেফট ব্যাঙ্ক হচ্ছে নদীটা যেহেতু এরকম করে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, তাহলে উপরের অংশটা এটা হচ্ছে তার লেফট ব্যাঙ্ক, অর্থাৎ বাম তীরের উপনদী। আর এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক বা ডান তীরের উপনদী। তো প্রথমে আমরা বাম তীরের উপনদীগুলো পড়বো, তারপরে ডান তীরের উপনদীগুলো পড়বো। এই উপনদীগুলো গঙ্গার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাজাতে দিয়ে দিতে পারে পরীক্ষায়, পরপর সাজাতে। যতবার নেটে যদি কোনো নদীর হচ্ছে উপনদীগুলো সাজাতে দেয় পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, সেটা কিন্তু গঙ্গা নদীটাই দেয়। বাকিগুলো কিন্তু সেরকম দেয় না, এটাই বেশি দেয়। এই জন্য এটা খুব ভালো করে পড়তে হবে। তো গঙ্গার বাম তীরের উপনদী বলতে এগুলো। ঠিক আছে, সবার প্রথমে যদি আমরা দেখি তাহলে রামগঙ্গা। ঠিক আছে, রামগঙ্গা, রামগঙ্গার পর গোমতী, গোমতীর পর ঘরঘরা আছে, ঘরঘরার পর গন্ডক, গন্ডকের পর এখানে আরেকটা নদী আছে ম্যাপের মধ্যে দেখানো নাই, যার নাম হচ্ছে বুড়ি গন্ডক, বুড়ি গন্ডক। ঠিক আছে, আর একটা যে কোশি, যেটাকে বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ, মানে বিহারে এই নদীটার কারণে প্রচুর বন্যা হয়। বিহারে যতবার বন্যা হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে এই কোশি নদী, যেটা কিন্তু নেপাল থেকে এসে এই বাংলা কি বলে যে বিহারে প্রবেশ করেছে। ঠিক আছে, বর্ষার সময় প্রচুর জল হয়ে যায় নদীতে। আর একটা হচ্ছে মহানন্দা। ঠিক আছে, তাহলে কি কি বললাম? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বুড়িগন্ডক, কোশি, মহানন্দা। কয়েকবার পড়লে জাস্ট মনে থেকে যাবে, এগুলো সোজা নাম আছে। এর মধ্যে যেটা মনে রাখতে হয়, কোশিকে তো আমি বললাম যে কোশিকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে, আর মহানন্দা থেকে ইউপিএসসিতে একটা প্রিলিতে পরীক্ষা কোশ্চেন আসছিল। ঠিক আছে, তো কি কোশ্চেনটা ছিল? সেটা ছিল গঙ্গার সর্বশেষ বাম তীরের উপনদীটার নাম কি? তো গঙ্গার সর্বশেষ বাম তীরের উপনদী কিন্তু আমরা মহানদী ধরে থাকি। যদিও এরপরে আরেকটা উপনদী রয়েছে, যেটার নাম হচ্ছে জলঙ্গি, কিন্তু জলঙ্গি নদীটা ডিরেক্টলি কিন্তু গঙ্গার উপনদী বলা যায় না, কারণ জলঙ্গি নদীটা কিন্তু মিশেছে ভাগীরথী নদীর সঙ্গে। আচ্ছা, এই গঙ্গা নদীর উৎস অঞ্চলেও যেমন ভাগীরথী নাম রয়েছে,
আবার মোহানার দিকে গিয়ে অর্থাৎ যখন বাংলাদেশে, সরি বাংলাদেশ কেন, ভারতে যখন পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করলো তখনও কিন্তু এর নাম ভাগীরথী। তো এটা যাতে কেউ কনফিউশন না হয়, এটা তো আমরা জানি পশ্চিমবঙ্গের, বাইরের স্টেটের ছেলেপেলেদের এটা খুব কনফিউশন হয়ে যায়। তো মহানন্দাকে মনে রাখতে হবে, মহানন্দা হচ্ছে বাম তীরের সর্বশেষ উপনদী, যেহেতু একবার কোশ্চেন পরীক্ষায় এসেছে, সর্বশেষ উপনদী কিন্তু মহানন্দাই অ্যান্সার নিয়েছিল, যদিও ওখানে জলঙ্গি অপশন ছিল না। তো কি কি বললাম, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বুড়িগন্ডক, কোশি, মহানন্দা। এর মধ্যে কোশিটা বিহারের দুঃখ, আর মহানন্দা হচ্ছে বাম তীরের সর্বশেষ উপনদী, যেটা আমাদের মানে আমি যে জায়গায় থাকি তার পাশ দিয়েই গেছে এই নদীটা মহানন্দা, একটু বাইক নিয়ে গেলেই যাওয়া যাবে। তারপরে হচ্ছে আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই রামগঙ্গা নদীটা কনৌজ নামে একটা জায়গায় কিন্তু মিলিত হয়, আর এই যে লখনৌ শহরটা আছে সেটা কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত। তো এই দুটা জিনিস কেউ চাইলে মনে রাখতে পারে। তো এগুলা গেল বাম তীরের উপনদী। এবার ডান তীরের উপনদী এখানে লিখে দিচ্ছি আমি যে জলঙ্গিটা ব্র্যাকেটে আবার লিখেছি যে এটা কিন্তু ভাগীরথী নদীর উপনদী, এটা কিন্তু গঙ্গা নদীর সেরকম উপনদী বলা যায় না, ঠিক আছে। কিন্তু গঙ্গা নদীটাই যেহেতু আবার ভাগীরথী হয়ে গেছে, তো যদি জলঙ্গি অপশন থাকে তাহলে সর্বশেষ উপনদী তো এটাই হবে, কিন্তু জলঙ্গি অপশন না থাকলে মহানন্দা অবশ্যই হবে। আমি এটা উল্লেখ করেও দিয়েছি এখানে, যেহেতু পরীক্ষায় এসেছিল একবার। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, তো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবার এদিক থেকে কোন নদীগুলো মিশেছে। তো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে সব থেকে যেটা দীর্ঘতম নদী সেটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী কিন্তু দুটা রয়েছে আমি বলেছিলাম, একটা জে দিয়ে শুরু, যেটা জে দিয়ে শুরু ওটা কিন্তু বাংলাদেশে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম কিন্তু যমুনা হয়ে যায়। আর ওয়াই দিয়ে যেটা শুরু এটা কিন্তু গঙ্গার উপনদী। এই গঙ্গার যতগুলো উপনদী আছে এই যমুনা নদী কিন্তু সব থেকে দীর্ঘতম নদী, লংগেস্ট। এছাড়াও রয়েছে টোনস রিভার রয়েছে, সোন রিভার রয়েছে, পুনপুন রয়েছে, ফাল্গু, পাগলা, অজয়, দামোদর, রূপনারায়ণ আর হলদি, এতগুলো নদী রয়েছে। তো আগে আমরা ম্যাপে দেখে নিই। তো প্রথমে গেল এটা যমুনা নদী, ঠিক আছে। এই যে যমুনা নদী, যমুনা নদীটাকে অনেক সময় গঙ্গা নদীর কি নদী বলা হয়, যে অনুগামী নদী নাকি, না অনুগামী না, প্রধান নদীর সমান্তরালে যে নদী প্রবাহিত হয় তাকে কি বলা হয়, কারো মনে আছে? প্রধান নদী যেদিকে যায় তার সাথেই যদি একটা নদী যায়, রিসিকুয়েন্ট কি বাংলা কি, যাই হোক ওরকম আর কি, মনে পড়ছে না, যাই হোক হ্যাঁ রিসিকুয়েন্টই সম্ভবত, আমার ইংলিশটা মনে নেই, বাংলা টার্মটা মনে ছিল। যাই হোক, তো গঙ্গা নদীর প্রায় সমান্তরালে প্রবাহিত হয়ে পরবর্তীকালে কিন্তু গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়। তো যে জায়গায় মিলিত হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রয়াগরাজ, ঠিক আছে। আগে এলাহাবাদ নাম ছিল, এখন এটা প্রয়াগরাজ নাম হয়েছে। তো এটা একটা কোশ্চেন তো এটাই আছে। প্লাস যমুনা হচ্ছে গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী, যেটা কিন্তু যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, এটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই যমুনার পর আরেকটা নদী এই সমস্ত জায়গায় মিলিত হয়েছে, জাস্ট যখন যেখানে যমুনা মিলিত হলো তার একটু পরে আরেকটা নদী মিলিত হয়েছে, যেটা দিকে কৈমুর রেঞ্জ থেকে উৎপন্ন, যে নদীটার নাম হচ্ছে টোনস রিভার। ম্যাপের মধ্যে নাই হয়তো, টোনস রিভার, ঠিক আছে। এই টোনস রিভারের পর সোন রিভার রয়েছে। এই সোনের কিন্তু একটা অন্যতম উপনদী ছিল নর্থ কোয়েল, পড়ানোর সময় আমি বলেছিলাম, ঠিক আছে। নর্থ কোয়েল, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে নর্থ কোয়েল কার উপনদী, তো সোন নদীর উপনদী। যাই হোক, তারপরে দিকে রয়েছে এরকম দামোদর, এটা হুগলি এই নদীটার নাম লেখা আছে, এটা অ্যাকচুয়ালি অজয় নদী, ঠিক আছে, অজয়। কিন্তু এই অজয়, দামোদর যেগুলো আছে এগুলো কিন্তু সব ওই ভাগীরথী, হুগলি অর্থাৎ পশ্চিমবঙ্গের নদী আর কি, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে যমুনা, টোনস, সোন আর ব্যাস এই কয়েকটাই। আর এদিকে অজয়, দামোদর যেগুলো আছে সেগুলো আমি নেক্সট একটা ম্যাপে দেওয়া আছে এখানে, এই যে তো কি আছে, এই যে নদীটা, এটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর পর এটা হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। এই যে নদীটা আছে এটা দামোদর নদী। এই দামোদরের তীরেই কিন্তু বর্ধমান শহরটা রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে রূপনারায়ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, যে কোনো পরীক্ষায়। কি কোশ্চেনটা জিজ্ঞেস করে, যে এক তো রূপনারায়ণ গঙ্গার উপনদী বা হুগলির উপনদী, যাই হোক। দ্বিতীয়, এই রূপনারায়ণ কিন্তু দুটা নদী মিলিত হয়ে তৈরি হয়েছে, যেটা পরীক্ষায় সব থেকে দেয়, দ্বারকেশ্বর আর শিলাবতী, যেটাকে শিলাই নদীও বলা হয়, শিলাই। তো মনে রাখতে হবে দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলনস্থল রূপনারায়ণ নামে পরিচিত, ঠিক আছে। দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলনস্থল রূপনারায়ণ নামে পরিচিত। প্লাস এই রূপনারায়ণ নদীতেই দামোদরের একটা শাখা এসে মিলিত হয়। এই যে দামোদর যেমন গঙ্গার সাথে মিলিত হয়েছে একদিকে, প্লাস এরকম দামোদরের একটা শাখা কিন্তু এই রূপনারায়ণের সঙ্গে মিলিত হয়,
ফলে কিন্তু এর জলের যে প্রবাহটা সেটা কিন্তু বজায় থাকে। মানে এগুলো অনেক ছোট, ছোট নদী। দামোদরের একটা শাখা এসে মিলিত হয়, এর জলের পরিমাণটা কিন্তু শেষের দিকে বেড়ে যায় একটু। তারপরে নিচে একটা রয়েছে হলদি নদী। ঠিক আছে? হলদি নদী। এই হলদি নদী থেকেও কোশ্চেন আসে কি? হলদি নদী হচ্ছে কংসাবতী আর কেলেঘাই, যেটা বাংলায় বলে, কংসাবতী কেলেঘাই নদীর মিলনস্থল। ঠিক আছে? তো কংসাবতী কেলেঘাই নদীর মিলনস্থল হলদি, যেটাও কিন্তু হুগলি নদীর একটা অন্যতম উপনদী বা আমাদের গঙ্গার উপনদী বলা যায়। ঠিক আছে? তো এই কয়েকটা গেল উপনদী। এই ম্যাপের মধ্যে এটা আরো ভালো করে আছে। যে প্রথমে দামোদর, এটা হচ্ছে অজয় নদী, এর নাম লেখা নাই। এত উপরে হবে না যদিও, ম্যাপটা একটু এদিক ওদিক আছে। রূপনারায়ণ, রূপনারায়ণের পর হলদি, হলদির পর রাসুলপুর বলেও একটা নদী আছে। তো এই রূপনারায়ণ আর হলদি, এই দুটা নদী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা আমি দেখি প্রায় দেয়। এই জন্য বললাম। এবার একবার দেখে নিই এখানে কি কি পড়লাম। তো ১ নাম্বার পড়লাম আমরা যমুনা। যমুনা তাহলে কি হলো? দীর্ঘতম উপনদী। কোথায় গেল? যমুনা দীর্ঘতম উপনদী। ঠিক আছে? টোনস নদী। টোনস হচ্ছে যমুনা যেখানে জয়েন্ট হয়েছে তার ঠিক পরেই, কোশ্চেনটা এভাবেই জিজ্ঞেস করে যে কোনো পরীক্ষায়, হ্যাঁ, যে যমুনা যে জায়গায় প্রয়াগরাজে মিলিত হয়েছে তার কিছু পরেই যে নদীটা এসে মিলিত হয়েছে তার নাম কি? তো মনে রাখতে হবে টোনস রিভার। আর এই টোনস রিভার সম্পর্কে অনেকের কনফিউশন হতে পারে। টোনস কিন্তু যমুনারও একটা উপনদী। ঠিক আছে? টোনস কিন্তু যমুনারও একটা উপনদী, ওটা একটা আলাদা নদী। ঠিক আছে? ওটা ওই দেহরাদুনের আশেপাশে যমুনার সঙ্গে মিলিত হয়েছে, যেটা যমুনার বাম তীরের একটা অন্যতম উপনদী। কিন্তু এই যে টোনস, যেটাকে টমাসও বলা হয়, TAMAS, এরকম টমাস বা তমাস এরকম। ঠিক আছে? এই টোনস কিন্তু গঙ্গার উপনদী। তো এটা যাতে কনফিউশন না হয়, ওটা আমি পরের দিকে অ্যাড করেছি ওই ব্যাপারটা। সোন রিভার আছে, সোনের পর আছে পুনপুন, ফাল্গু, এগুলা ম্যাপের মধ্যে নাই, জাস্ট মনে রেখে দিলেই হবে। পাগলা নদী আছে একটা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিভার। অজয় আছে, অজয়ের পর দামোদর, দামোদরের পর রূপনারায়ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বারকেশ্বর আর শিলাবতী নদী মিলিত হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। হলদি নদী, যেটা কংসাবতী আর কেলেঘাই নদীর মিলনস্থল। আর সবার শেষে আছে রাসুলপুর। এতগুলো কিন্তু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে। ঠিক আছে? এতগুলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে। শেষের দিকের গুলো বেশি ইম্পর্টেন্ট, আর প্রথম দিকের যমুনাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা যদি এবার ম্যাপটা তৈরি করি, এরকম করে মানলাম এটা ম্যাপ। তো সবার প্রথমে যদি আমরা বাম তীরের উপনদীগুলো দেখি, তাহলে বাম তীরে সবার প্রথমে কি নদী এসে মিশলো? রামগঙ্গা। ঠিক আছে? রামগঙ্গা। এই রামগঙ্গা যে জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে কনৌজ। ঠিক আছে? রামগঙ্গার পর একটা নদী এসে মিলিত হয়েছে, যার নাম হচ্ছে গোমতী। এই গোমতী নদীর তীরেই কিন্তু লখনৌ শহরটা গড়ে উঠেছে, তাই না? লখনৌ শহরটা কিন্তু গড়ে উঠেছে। গোমতীর পর আছে ঘরঘরা। ঘরঘরা। বেশিরভাগ এই বাম তীরের উপনদীগুলোই বেশি সাজাতে দেয়, ডান তীরেরগুলো অতটা দেয় না। ঘরঘরার পর আছে গন্ডক, গন্ডক রিভার। গন্ডকের পর আরেকটা আছে বুড়ি গন্ডক, যেটা আমার ম্যাপে নাই, কিন্তু আছে এখানে একটা নদী, বুড়ি গন্ডক। ঠিক আছে? বুড়ি গন্ডকের পর, বুড়ি গন্ডকের পর যেটা আছে সেটা হচ্ছে কোশি রিভার। কোশি, যেটাকে বিহারের দুঃখ বলা হয়। আর লাস্টে আছে মহানন্দা। মহানন্দা। ঠিক আছে? আর এই নদীটাই যখন এরকম ২ ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে? ২ ভাগে ভাগ হয়ে গেল। তো এটার নাম হলো ভাগীরথী প্রথম দিকে, পরে গিয়ে হুগলি হয়ে যায়। আর এটার নাম হচ্ছে পদ্মা। তো এদিক থেকে এরকম করে একটা নদী এসে মিলিত হলো নদীয়ার কাছে, মুর্শিদাবাদ হয়ে নদীয়ার কাছে গিয়ে ওরকম জায়গায় মিলিত হয়েছে, যেটার নাম হচ্ছে জলঙ্গি রিভার। জলঙ্গি রিভার। তো জলঙ্গি রিভারও কিন্তু এর বাম তীরের উপনদী, এটা আমরা বলতে পারি। গেল। ডান তীরের উপনদীগুলো যদি দেখি, তাহলে এরকম প্রায় সমান্তরালে এসে একটা জায়গায় মিলিত হলো, যার নাম হচ্ছে কি? যমুনা রিভার, বা ইংলিশে এটাকে ইউ দিয়ে শুরু হয়, ওয়াই দিয়ে শুরু। যমুনার পর আরেকটা নদী এসে মিলিত হলো, যার নাম হচ্ছে টোনস। এই দুটা নদী কিন্তু প্রয়াগরাজে আছে, একদম কাছাকাছি। ওই জন্য অনেক সময় জিজ্ঞেস করে যে যমুনার পরপরই যে নদীটা এসে মিলিত হলো তার নাম কি? তো মনে রাখতে হবে এটা কিন্তু টোনস। ঠিক আছে? আর কি ছিল? টোনসের পর সোন ছিল একটা, সোন রিভার। সোন রিভার, সোন রিভারের একটা উপনদী আছে যার নাম হচ্ছে নর্থ কোয়েল। ব্যাস এটুকু মনে রাখলেই হবে, নর্থ কোয়েল। এবার বাকি বেশ কয়েকটা নদী, যেমন প্রথমে পাগলা নদী আছে একটা, অজয় আছে একটা, দামোদর আছে, রূপনারায়ণ আছে, হলদি আছে, রাসুলপুর আছে। এই রূপনারায়ণ নদীটা কিন্তু দুটা ভাগে বিভক্ত, আর এই রাসুলপুরও, এই সরি হলদি নদীটাও কিন্তু দুটা নদীর মিলনের ফলে তৈরি। তো এই কয়েকটা জিনিস যেটা আমি বললাম, এটুকু কিন্তু মনে রাখতে হবে। এরপরে পুনপুন, ফাল্গু বলে দুটা নদী এই সমস্ত জায়গায় মিডিলে আছে, ম্যাপের মধ্যে নাই হয়তো, কিন্তু আমার নোটে লেখা আছে। এটা গেল আমাদের উপনদীগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যতগুলো নদী আছে, যদি কোনো নদীর উপনদীগুলো এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাতে দেয়, সেটা কিন্তু গঙ্গা। ঠিক আছে?
বাকিগুলোর কিন্তু সেরকম দেয় না। গঙ্গাটারই বেশি সাজাতে দেয়। বাকিগুলোর জাস্ট ডিরেক্টলি জিজ্ঞেস করে যে নি আ যে এই নদীটা কোন নদীর উপনদী। কিন্তু এগুলো কিন্তু সাজাতে দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে? ইভেন আমি যে এর পরের দিন পরীক্ষাটা নিব সেখানেও এরকম কয়েকটা কোয়েশ্চেন থাকবে। একটা তো থাকবেই। তো এই গেল। এখানে আমি লিখেছি যে টোনস কিন্তু ২ টা নদী আছে। একটা টোনস যেটা হচ্ছে বান্দরপুজ মাউন্টেইন বা গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডে। আর যেটা কিন্তু হচ্ছে দেহরাদুনের আশেপাশে এসে মিলিত হয়েছে যমুনার সঙ্গে। অর্থাৎ যমুনার উপনদী সিম্পলি। আরেকটা আছে টোনস বা টমাস বাংলায় যেটাকে বলে। ঠিক আছে? এই নদীটা কিন্তু সেই জায়গায় মিলিত হয়েছে এলাহাবাদ বা প্রয়াগরাজে, যেখানে গঙ্গার সঙ্গে যমুনাটা মিলিত হয়েছে। লিখা আছে গঙ্গাস জয়েন দ্য যমুনা। জাস্ট আফটার দ্য গঙ্গাস জয়েন দ্য যমুনা। অর্থাৎ যমুনা জয়েন করার পরই এই নদীটা এসে কিন্তু মিলিত হয়েছে। এটুকু যাতে সবার মনে থাকে, কনফিউশন যাতে না হয়। তার মানে আমরা কি বুঝলাম যে এই জায়গায় এলাহাবাদে যেখানে যমুনা নদীটা মিলিত হয়েছে, ঠিক ওই জায়গায়ই আরেকটা নদী মিলিত হয়েছে যার নাম হচ্ছে টোনস রিভার। গেল। এবার হচ্ছে আমরা জানি যে গঙ্গা নদীর ২ টা ট্রিবিউটারি আছে। যে গঙ্গা নদীটা যখন আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তখন কি হয়? মুর্শিদাবাদের ধুলিয়ানের মিঠিপুর নামে একটা জায়গা আছে। সেখানে গিয়ে কিন্তু কি হয়? এটা নদীটা ২ টা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ তো সোজা চলে যায় বাংলাদেশের দিকে, যেটা এর প্রধান ভাগ। সবথেকে বেশি জল কিন্তু ওটাতেই থাকার কথা। কিন্তু আমরা একটা এখানে বাদ দিয়ে সেটাকে চেঞ্জ করে দিয়েছি। ওটা আলাদা ব্যাপার। আরেকটা নদী যেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে বেঁকে যায়, দক্ষিণে এরকম করে পশ্চিমের বঙ্গের দিকে বেঁকে যায়। তার নাম কিন্তু হচ্ছে ১ম এ ভাগীরথী, পরে হুগলি। তো এটা সম্পর্কে একটু ডিটেইলসে পড়তে হবে। যে এটি ১ম এ ভাগীরথী নদী নামে লিখা আছে। এটি ১ম এ ভাগীরথী নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত। অর্থাৎ ১ম শাখা যেটা। নদীটি নদীয়া জেলার নবদ্বীপের কাছে জলঙ্গি নদীর সঙ্গে মিলিত হয়। এই যে একটা নদী আছে এখানে, নদীটা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে নদীটা, যার নাম হচ্ছে জলঙ্গি রিভার। ঠিক আছে? পরের ম্যাপটাতে ভালো বোঝা যাবে হয়তো। এই যে জলঙ্গি রিভার। এই জলঙ্গি রিভার মিলিত হয়। যখন জলঙ্গি রিভার মিলিত হলো তার কিছুটা পরেই নদীটার নাম কিন্তু চেঞ্জ হয়ে হুগলি হয়ে গেল। ঠিক আছে? তো এটা অনেক সময় এরকমই জিজ্ঞেস করে কোশ্চেন যে জলঙ্গি নদীর মিলনের পর বা কোন নদীর মিলনের পর আ ভাগীরথী নদীর নাম হুগলি হয়ে যায়। তো জলঙ্গির পর। এরপর হুগলি জেলার কাছে মূলত ত্রিবেণীর কাছে, ঠিক আছে? হুগলি নদীর নাম হয়, ভাগীরথী নদীর নাম কিন্তু হুগলি নদী হয়ে যায়। তো এটা যাতে মনে থাকে, এদিক থেকে একটা জলঙ্গি নদী মিলন হয়, তার কিছু দূর পর গিয়ে নদীটার নাম চেঞ্জ হয়ে যায়। আর যে জায়গাটা চেঞ্জ হয় তার নাম হচ্ছে ত্রিবেণী। পূর্ব শাখা এবার। পূর্ব শাখা মানে যেটা এইদিকে চলে গেল, বাংলাদেশে চলে গেল। তো ওটার নাম হচ্ছে পদ্মা নদী। যা পদ্মা নামে ১ম দিকে তো পদ্মা থাকলো। তো এরকম করে নদীটার নাম ১ম দিকে পদ্মা থাকলো। আর এদিক থেকে একটা ব্রহ্মপুত্র নদী আসলো। যদিও এটা বাংলাদেশে ব্রহ্মপুত্র নাম নয়, বাংলাদেশে একে যমুনা বলা হয়। যমুনা। তো এরকম করে এদিক থেকে আসছে গঙ্গা নদী বা পদ্মা নদী, আর এদিক থেকে আসলো যমুনা নদী। তখন এই নদীটার কিছু সময়ের জন্য নামটা কিন্তু পদ্মাই থাকলো। কারণ গঙ্গা নদীটা বড় ওই নদীটার থেকে, পদ্মা নদীটা। তারপরে কিছু দূর যাবার পর এই দিক থেকে একটা নতুন নদী আসে যার নাম হচ্ছে মেঘনা নদী। এই নদীটা জয়েন হবার পর তখন নদীটার নাম হয়ে যায় লাস্টে মেঘনা। বুঝা গেল? তখন নদীটার নাম হয়ে যায় মেঘনা। তো ওই জন্যই জিজ্ঞেস করে যে গঙ্গা পদ্মা আর যমুনার মিলনের পর নদীটার নাম কি হয়? তো পদ্মা যমুনার মিলনের পর ১ম এ পদ্মা থাকে। পরে কিন্তু এটার নাম মেঘনা হয়ে যায়। তো অ্যান্সারটা হবে মেঘনা। এটা যাতে মনে থাকে। ঠিক আছে? আর এরকম সবার শেষে একটা এদিকে গঙ্গা ব্রহ্মপুত্র নদী মিলে, তো এটা তো ২ টা নদীর মিলনের ফলে তৈরি গঙ্গা ব্রহ্মপুত্র নদী মিলে বিশাল আকারে একটা বদ্বীপ তৈরি করে, যেটা পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ। যেটাকে বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, বা অনেক সময় একে সুন্দরবন বদ্বীপ নামেও বলা হয় আরকি, ডাকা হয়। তো এই বদ্বীপটা হচ্ছে ভারতের বৃহত্তম, ভারত নয় গোটা পৃথিবীর বৃহত্তম। এবং এই বদ্বীপের আকৃতি কিন্তু ধনুক আকৃতি। আমরা জানি বদ্বীপের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ধনুকের মতো। তো ধনুকটা কি এরকম টাইপের হয়, এরকম করে তীর মারি। তো সেম এরকমই ধনুক আকৃতি বদ্বীপ কিন্তু এটা। এদিক দিয়ে এরকম করে তীর। তো মনে রাখতে হবে ধনুক আকৃতি বদ্বীপ কিন্তু তৈরি হয়েছে। সেগুলো আমরা জিওমরফোলজিতে অলরেডি পড়বো। মানে পরে পড়বো আরকি। তো যাই হোক গঙ্গা পড়াচ্ছি এজন্য বলে দিলাম একটু। তো এটা গেল গঙ্গা। এবারে যে যমুনা আছে না, মেঘনা যেটা আছে, মেঘনা। তো এই ম্যাপটাতে ভালো বোঝা যাচ্ছে। ১ম এ পদ্মা, পদ্মার পর এদিকে যমুনা। তো একটা কোয়েশ্চেন যদি এরকম আসে, এর আগের দিন যেমন কোয়েশ্চেনটা দিয়েছিলাম, ১ম এ অ্যান্সারটা আমি ভুল করেছিলাম, পরে ঠিক করে দিয়েছি। কোয়েশ্চেনটা এরকম যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? তাহলে অ্যান্সার হবে যমুনা। গঙ্গা নদী বাংলাদেশে ১ম এ কি নামে পরিচিত? ১ম এ বা যেই গঙ্গা নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করে বা কি নামে পরিচিত যদি বলে, তাহলে অ্যান্সার পদ্মা হবে। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন বলে যমুনা আর পদ্মার মিলনের ফলে মিলিত প্রবাহ কি নামে পরিচিত, তাহলে কিন্তু অ্যান্সারটা মেঘনা হবে। যদিও কিছু সময়ের জন্য নদীটার নাম পদ্মা থাকে, কিন্তু পরবর্তীকালে এদিক থেকে নদীটা আসে একটা মেঘনা, তার সঙ্গে মিলিত হয়ে নদীটার নতুন নাম হয়ে যায়, যেটা হচ্ছে মেঘনা।
এবার এই মেঘনা নদীটার অনেক গল্প আছে, যেটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু জানা উচিত প্রত্যেকের এটা, ঠিক আছে? কি গল্প আছে? যে এই মেঘনা নদীটা অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে বরাক নদী নামে, ঠিক আছে? বরাক নদী নামে মিজোরামে। যদি আমরা দেখি এই ম্যাপটা, এটা বাংলাদেশ, তো বাংলাদেশের এখানে এরকম আসাম আছে। আসামের পর এই সমস্ত জায়গায় কি আছে? মণিপুর আছে। সরি, মিজোরাম আছে, মণিপুর আছে, এরকম যাই হোক। তো মণিপুর পাহাড় থেকে উৎপন্ন হয়ে এরকম মিজোরাম, আসাম হয়ে এই নদীটা কিন্তু এরকম করে প্রবেশ করে এই যে এই জায়গাটায়। ওটাই লেখা আছে, একটু পড়ি কি লেখা আছে। তো বরাক নদী মিজোরাম, আসাম হয়ে বাংলাদেশ সীমান্তে এসে সুরমা আর কুশিয়ারা নামে দুটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা হচ্ছে সুরমা, নিচেরটা হচ্ছে কুশিয়ারা, এরকম। জানি না কোনটার নাম সুরমা, কোনটার নাম কুশিয়ারা, কিন্তু এরকম দুটা ভাগে বিভক্ত হয়, একটার নাম সুরমা, কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা প্রথমে যেমন দুটা ভাগে ভাগ হলো, পরে আবার তারা একসঙ্গে কিন্তু মিলন হয়ে যায়, ঠিক আছে? মিলন হয়ে একটা কালনি নাম ধারণ করে, মানে নদীটার নাম কিছুক্ষণ পর্যন্ত কালনি থাকে। তারপরে আরও কিছু দূর গিয়ে ভৈরব বাজার নামে একটা জায়গা আছে, এই সমস্ত জায়গায় ভৈরব বাজারের কাছে এই নদীটার নতুন নাম হয়, যেটা নাম হয় মেঘনা নাম, ঠিক আছে? তো এতগুলো জিনিস কেউ চাইলে একটু মানে মনে রাখতে পারে, তাহলে কাউকে বললে না অনেক কিছু মনে হবে যে না ছেলেটা অনেক কিছু জানে, এরকম ব্যাপারটা। এই মেঘনা নদীটাই পরবর্তীকালে এসে এদিক থেকে আসা পদ্মা নদীর সঙ্গে কিন্তু মিলন হয়। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো, আমার মোবাইলে শো করছে না। যাচ্ছে? ঠিক আছে। হুম হুম, আমার মোবাইলে শো করছিল না, এই জন্যই বললাম। ঠিক আছে, তো কি বললাম যে মণিপুর পাহাড় থেকে একটা নদী মিলন হলো, যে নদীটা বাংলাদেশ বর্ডারের কাছে এসে দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা নাম হচ্ছে সুরমা, একটা নাম হচ্ছে কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা প্রথমে কালনি নাম নাম এবং পরবর্তীকালে এর নাম হয়ে যায় মেঘনা, ঠিক আছে? এই মেঘনা নদীটা এদিক থেকে আসা পদ্মা নদীর সঙ্গে মিলিত হয় এবং লাস্টে নাম হয়ে যায় কিন্তু কি মেঘনা রিভার, ঠিক আছে? আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। এবং পদ্মা আর মেঘনা যে জায়গায় মিলিত হয় সেটাও অনেক সময় জিজ্ঞেস করে, সেই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর, ঠিক আছে? খুব বিখ্যাত জায়গা একটা বাংলাদেশের, চাঁদপুরে মিলিত হয়, ঠিক আছে? তাহলে আমি আরেকবার এখানে দেখাই, সাদা পেজ আছে। হুম, এই জায়গায়। যে প্রথমে আমাদের একটা রাজ্য থেকে মণিপুর থেকে একটা নদী নির্গত হলো, ঠিক আছে? যে নদীটার নাম থাকলো বরাক রিভার, বরাক নদী, ঠিক আছে? এই বরাক নদীটাই বাংলাদেশ বর্ডারের কাছে এসে দুটা ভাগে বিভক্ত হয়ে যায়, এরকম দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটার নাম সুরমা, একটার নাম কুশিয়ারা। পরবর্তীকালে আবার নদী দুটা মিলন হয়, তখন তার নাম হয়ে যায় কালনি। তার কিছুক্ষণ পর নদীটার নতুন নাম হয় মেঘনা। মানে স্থানে স্থানে বিভিন্ন নাম, যেমন আমাদের ব্রহ্মপুত্র নদীর নাম আছে সেরকম। মেঘনা এরকম করে চলে যায়। আর এদিক থেকে একটা নদী আছে যার নাম হচ্ছে পদ্মা রিভার, ঠিক আছে? এই পদ্মা রিভারের আবার একটা গল্প আছে। কি গল্প আছে? যে তার কিছুক্ষণ আগে সে যমুনার সঙ্গে মিলিত হয়েছিল, ঠিক আছে? যমুনা আর পদ্মা মিলিত হয়ে যে জায়গায় মিলন হলো মেঘনা আর পদ্মার, সেই জায়গাটার নামকে বলা হয় চাঁদপুর বা চাঁদিপুর, ঠিক আছে? তারপর থেকে এদের মিলিত প্রবাহ অর্থাৎ পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ কিন্তু মেঘনা নামে পরিচিত। কিন্তু আমাদের যদি কোনোদিন কোনো কোশ্চেন আসে যে পদ্মা আর যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত, তাহলে তার অ্যান্সারটা কিন্তু যমুনাই হবে। যদিও আমরা জানি যে পদ্মা কিছুক্ষণের জন্য থাকে, তারপরে যমুনা হয়, কিন্তু অ্যান্সারটা কিন্তু যমুনাই নেয়, ঠিক আছে? তো সেটা যাতে সবাই মনে রাখে। এবার আছে কিছু কিছু মিটিং পয়েন্ট, যে কোন নদীগুলো কোথায় মিলিত হয়েছে। যেমন গঙ্গা আর রামগঙ্গা অলরেডি আমরা বললাম কৌনজের কাছে মিলিত হয়েছে, কৌনজ নামে একটা জায়গায়। ঠিক ওরকম গঙ্গা গোমতী কোথায় মিলিত হয়েছে, তবে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে গঙ্গা আর যমুনার মিলনস্থলটা। সেটা কিন্তু প্রয়াগরাজ বা ত্রিবেণী সঙ্গম, ওই জায়গাটার নাম, ঠিক আছে? আর একটা যদি যেটা পরীক্ষায় আসে, যে অজয় নদী আছে একটা, অজয়। তো অজয় আর ভাগীরথী কোথায় মিলিত হয়েছে, তো বর্ধমানের কাটোয়ার কাছে কিন্তু এটা মিলিত হয়েছে। এই দুটা জিনিস জিজ্ঞেস করে। আর কৌনজটা দেখলাম ম্যাপের মধ্যে আছে, ওই জন্য আমি একটু বললাম, ঠিক আছে? এগুলো একবার সবাই ওভারভিউ করে নিও, আমি আর বললাম না। তো এখানে লেখা আছে কৌনজ, লখনৌ গোমতী নদীর তীরে, এটা যাতে সবাই মনে রাখে। এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ। এই জায়গায় কিন্তু মিলিত হয়েছে গঙ্গা আর যমুনা, আর এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। আর এখান থেকে আরেকটা নদী মিলিত হয়েছে এখানে, যার নাম হচ্ছে টোনস রিভার, ঠিক আছে? এবার যদি আমরা হাইড্রো পাওয়ার পটেনশিয়ালিটি দেখি, যে তিনটা নদী তো আমরা পড়লাম, ব্রহ্মপুত্র, ইন্দাস আর সিন্ধু। ব্রহ্মপুত্র ইন্দাস মানে হচ্ছে ব্রহ্মপুত্র, ইন্দাস আর গঙ্গা। তো ব্রহ্মপুত্র নদীতে সব থেকে বেশি হাইড্রো পাওয়ার পটেনশিয়ালিটি রয়েছে, অর্থাৎ জলবিদ্যুৎ যদি তৈরি করি তাহলে ব্রহ্মপুত্র নদীতে সব থেকে ভালো হবে। আর এই কারণেই কিন্তু ওখানে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ড্যাম তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।
তারপরে রয়েছে সিন্ধু নদীতে। সিন্ধু নদীতেও প্রচুর যেহেতু খাড়া পথ দিয়ে প্রবাহিত, সেজন্য সিন্ধু নদীতে রয়েছে। ঠিক আছে? কিন্তু সিন্ধু নদী যেহেতু আমাদের হাতে নেই, সিন্ধু নদী ওই সিন্ধু চুক্তি অনুসারে সিন্ধু নদীটা কিন্তু পাকিস্তানের আরকি। ওইজন্য আমরা এখানে কোনো বড় ড্যাম দিতে পারি না। আর গঙ্গাটা বেশিরভাগটাই যেহেতু সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত, তাই গঙ্গার মধ্যে জল বেশি থাকলেও গঙ্গার মধ্যে কিন্তু হাইড্রো পাওয়ার পটেনশিয়ালিটি সেরকম নেই। ঠিক আছে? উপরের দিকেই শুধুমাত্র সোর্স রিজিয়নে কিছু, কিছু আছে। বাকি অংশটা কিন্তু নেই। তো এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে কোথাও, তাই আমি বলে দিলাম। ঠিক আছে? এবার আমরা আরেকটা নদী যাব যে গঙ্গার এগুলো এই উপনদীগুলো সম্পর্কে অতটা ডিটেইলস পড়তে হবে না গঙ্গার মতো। তো গঙ্গা দেখলাম আমরা গঙ্গা নদী। তো গঙ্গার প্রধান উপনদী যেটার নাম হচ্ছে কিন্তু কি যমুনা, যমুনা আরকি। ঠিক আছে? যমুনা। তো যমুনা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো যমুনা উৎপন্ন হয়েছে যমুনোত্রী গ্লেসিয়ার থেকে। ঠিক আছে? যমুনোত্রী গ্লেসিয়ার থেকে। আগে ছোটবেলায় আমরা পড়তাম যে যমুনার উৎপত্তি যমুনোত্রী গ্লেসিয়ার আর গঙ্গার উৎপত্তি গোমুখ গুহা থেকে। ঠিক আছে? তারপরে হচ্ছে ডিসচার্জ হয়েছে গঙ্গা রিভারের সঙ্গে এট প্রয়াগরাজ, অর্থাৎ এটা মিলিত হয়েছে কোথায়? প্রয়াগরাজের সঙ্গে, এই প্রয়াগরাজে গিয়ে মিলিত হয়েছে এটা। এই যে প্রয়াগরাজে গিয়ে মিলিত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে। ঠিক আছে? প্রায় ১৩৭৬ কিমি। লেন্থ গুলো একেক বই একেক রকম থাকতে পারে। লেন্থটা অতটা ইম্পর্টেন্ট নয়। কোন নদীর লেন্থ কোনদিন জিজ্ঞেস করেছে? খালি গঙ্গা নদীর জিজ্ঞেস করে। ২৫২৫ কিলোমিটার। ওইজন্য ওটা সব বইয়ে সমান লেখা থাকে। তারপরে আছে কি মেজর সিটি। কোন, কোন মেজর সিটি রয়েছে? নিউ দিল্লি, আগ্রা আর প্রয়াগরাজ। ৩ টা সিটি কিন্তু এর তীরে অবস্থিত। এই যে নিউ দিল্লি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আগ্রাটাও এই শহরের এই নদীর তীরে। আর এদিকে প্রয়াগরাজ যেখানে হচ্ছে গঙ্গা যমুনা মিলিত হয়েছে। তার মানে প্রয়াগরাজ এমন একটা জায়গা যেখানে গঙ্গার তীরে বা যমুনার তীরে দুটাই আমরা বলতে পারি। এর ট্রিবিউটারি আছে কতগুলো? এর ট্রিবিউটারি গুলোর মধ্যে রাইট ব্যাংক ট্রিবিউটারি গুলোই ম্যাক্সিমাম রয়েছে। তো রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে একটা ট্রিবিউটারি রয়েছে যার নাম হচ্ছে চম্বল রিভার। এই চম্বলটাই হচ্ছে এর সবথেকে দীর্ঘতম উপনদী। ঠিক আছে? এটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে? অনেক পরীক্ষায় যে চম্বল কার উপনদী? চম্বল কার উপনদী? তো চম্বল হচ্ছে যমুনার উপনদী। এটা যাতে সবাই মনে রাখে। শুধু উপনদী নয়, এটা দীর্ঘতম উপনদী। এছাড়াও রয়েছে সিন্ধ, বেতুয়া, কেন। তো সিন্ধ, বেতুয়া, কেন যদি কোনোদিন পরীক্ষায় জিজ্ঞেস করে, হ্যাঁ, যে এর মধ্যে কোনটা গঙ্গার ডান তীরের উপনদী নয়, তাহলে কিন্তু তখন এই ৩ টা অপশনই দেয়। সিন্ধ, বেতুয়া আর কেন। কারণ এগুলো অনেকের গোলমাল লেগে যায়। ঠিক আছে? এর সঙ্গে দিয়ে দিল একটা সোন। সবগুলো প্রায় শুনতে একই রকম তো, ছোট, ছোট ওয়ার্ড। তো অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো সিন্ধ, বেতুয়া আর কেন কিন্তু যমুনার উপনদী। আর বাকি সোন যেটা, সেটা কিন্তু আমাদের গঙ্গার উপনদী। এটা যাতে মনে থাকে। ঠিক এরকম লেফট ব্যাংক ট্রিবিউটারিও বেশ কয়েকটা আছে, কিন্তু লেফট ব্যাংক ট্রিবিউটারি গুলো অত পরীক্ষায় আসে না। যেমন হিন্দন, সিঙ্গাম, বরুণাটা মনে রাখতে পারে সবাই। আরেকটা আছে যেটা হচ্ছে টোনস। এটা লেখা নাই, আমি বলে দিলাম এটা। ঠিক আছে? টোনস রয়েছে যেটা একদম প্রথমের দিকে এর উপনদী আছে, কিন্তু সেই নদীগুলো অনেক ছোট, তো অতটা জিজ্ঞেস করে না। ঠিক আছে? তো যমুনা থেকে মেইনলি যে কোশ্চেনটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যমুনা গঙ্গার প্রধান উপনদী, সব থেকে দীর্ঘতম উপনদী এক। দ্বিতীয় হচ্ছে যমুনা যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তৃতীয় হচ্ছে যমুনার প্রধান উপনদী হচ্ছে চম্বল। ঠিক আছে? চতুর্থ যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যমুনার তীরে কোন, কোন শহর গড়ে উঠেছে? তো নিউ দিল্লি, আগ্রা আর হচ্ছে প্রয়াগরাজ। এই ৩ টা শহর কিন্তু যমুনার তীরে গড়ে উঠেছে। ব্যাস এটুকু মনে রাখলেই হবে। এবার যমুনার প্রধান উপনদী চম্বল। তো চম্বল নদীটাও কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। চম্বল থেকেও কিন্তু একটা কোশ্চেন আসে পরীক্ষায়। কি আসে পরে বলছি আমি। তো চম্বল নদীটা বিন্ধ্য পর্বতমালা থেকে তৈরি হয়েছে। মৌ নামে একটা জায়গা আছে মধ্যপ্রদেশে, তার খুব কাছে। ঠিক আছে? এই চম্বল নদীটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য খুব বিখ্যাত। ব্যাডল্যান্ড মানে হচ্ছে বধভূমি। ঠিক আছে? বধভূমি কি? বধভূমি হচ্ছে নদী যখন প্রচুর ক্ষয় করে দিবে কোনো জায়গা, ক্ষয় করে পরে বায়ু দ্বারা, মানে নদী আর বায়ুর মিলনের ফলে যখন এরকম একটা ভূমিরূপ তৈরি হবে আরকি। ঠিক আছে? কি হলো? যে টোপোগ্রাফি হলো এমন একটি রুক্ষ শুষ্ক ভূপ্রকৃতি যা মূলত বৃষ্টি ও বায়ুর দ্বারা বছরের পর বছর মাটি ও শিলা ক্ষয়ের ফলে তৈরি হয়। এরকম করে পড়ে থাকে না যে নদীটা প্রবাহিত হতো একটা সময়, এখন নদীটা প্রবাহিত না হয়েও এই নদীটাকে এমন করে ক্ষয় করে দিয়েছে যে পড়ে আছে আরকি। সেটাকে বধভূমি বা পশ্চিমবঙ্গে কেউ অনেক সময় ক্ষয় ভূমি বলা হয়। তো এটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য খুব ইম্পর্টেন্ট। যে পরীক্ষা আসবে যে মানে চম্বল মানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি আমরা জানি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি চম্বলেই সবথেকে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। ঠিক আছে? পশ্চিমবঙ্গের একটা নদীতে দেখা যায়। কি নদীটার নাম? কারো মনে আছে? যে নদীটার নাম হচ্ছে খোয়াই নদী। যেটা হচ্ছে আ কি বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতনে রয়েছে। খোয়াই নদী। ঠিক আছে? তো ওইজন্য ওটাকে খোয়াই ভূমিও বলা হয় অনেক সময়। মেজর ট্রিবিউটারি, এর মধ্যে মেজর ট্রিবিউটারি হচ্ছে বানস নদী, যেটা কিন্তু মেজর এবং লংগেস্ট ইন রাজস্থান। ঠিক আছে? আচ্ছা, রাজস্থানের দীর্ঘতম নদী যদি বানস থাকে তাহলে ওটাই হবে।
আর যদি ওটা না থাকে তাহলে কিন্তু চম্বল হবে। কারণ চম্বল যেহেতু বানস যেহেতু চম্বলেরই একটা উপনদী, তো চম্বলটাই ধরা হয়। তো চম্বলের কিছু বেশিরভাগ অংশ মানে অনেকটা অংশ আরকি মধ্যপ্রদেশে রয়েছে। ওইজন্য আমি দেখলাম এর আগে কিন্তু আমি চম্বলটাই রাজস্থানের দীর্ঘতম নদী কোপাই সরি খোয়াই না কোপাই নদী। ভুল বলছিলাম। ওই যে শান্তিনিকেতনে যে নদীটা আছে যেখানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায় সেটার নাম হচ্ছে কোপাই রিভার। কোপাই নদীর তীরে। রবীন্দ্রনাথ ঠাকুরও এ নিয়ে অনেক কবিতা লিখেছে আরকি। নামটাও খুব শোনা। তো যাই হোক, তো বানস হচ্ছে কিন্তু চম্বলের প্রধান উপনদী। এই যে বানস নদীটা চম্বলের প্রধান উপনদী এবং এটা প্রায় ৫০০ কিলোমিটার, ৫২০ সামথিং এরকম কিলোমিটারের দৈর্ঘ্য। যেটা কিন্তু রাজস্থানের দীর্ঘতম নদী। কিন্তু অনেক সময় এটাকে না ধরে চম্বল দিয়ে দেয়। কারণ বানস যেহেতু চম্বলেরই একটা উপনদী ওইজন্য। দুটাই অপশন থাকলে চম্বল আর বানস থাকলে চম্বলটাই হবে রাজস্থানের। কারণ চম্বল নদীটা হয়তো দীর্ঘতম কিন্তু তার অনেকটা অংশ মধ্যপ্রদেশে রয়েছে। এছাড়া কালী সিন্ধ আর পার্বতী নামে ২ টা নদী রয়েছে। এই যে পার্বতী আর কালী সিন্ধ চম্বলের ২ টা উপনদী রয়েছে কিন্তু সেগুলো পরীক্ষায় আসে না। শুধুমাত্র বানসটা পরীক্ষায় আসে যে বানস কার উপনদী? চম্বলের উপনদী। আর চম্বল কার উপনদী? যমুনার উপনদী। আর এই চম্বল নদীর তীরেই ২ টা বিখ্যাত শহর গড়ে উঠেছে। একটা হচ্ছে রাজস্থানের কোটা আর একটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। ঠিক আছে? ম্যাপের মধ্যেও দেখা যাচ্ছে এই জায়গায় ইন্দোরটা রয়েছে। এই ইন্দোরের খুব কাছেই কিন্তু এই চম্বল নদীটার উৎপত্তি। যে জায়গাটার নাম হচ্ছে মৌ। ঠিক আছে? আর কোটা শহরটা এই সমস্ত জায়গায় রয়েছে রাজস্থানের কোটা। সবাই জানি আমরা। কোটা ফ্যাক্টরি একটা সিনেমা আছে। খুব ভালো। তো যাই হোক। তো এই কোটা আর ইন্দোর কিন্তু চম্বলের তীরে গড়ে উঠেছে। ঠিক আছে? এই ক্ষয় ভূমি বলছি ব্যাডল্যান্ড টোপোগ্রাফির কয়েকটা আমি ফটো দিয়েছি যাতে বোঝা যায়। তো ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য গ্র্যান্ড ক্যানিয়ন খুব বিখ্যাত ইউএস এর। আর চম্বলের সঙ্গে তাকে তুলনা করা হয়। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু চম্বলের মধ্যেই দেখা যায়। যদিও ওটা ইউএস এর যেটা ওটা খুব সুন্দর আরো। আমাদের চম্বলটা অতটা সুন্দর নয় দেখতে। এখানে ফটোতে সুন্দর লাগছে কিন্তু এতটা সুন্দর নয় আরকি। ঠিক আছে? তো এই ছিল গঙ্গা রিভার সিস্টেম।